11 ডিসেম্বর যারা প্রাইমারি টেট পরীক্ষাটি দিয়েছিলে এবং সেই প্রাইমারি টেট পরীক্ষাটির সম্পূর্ণ যে অ্যান্সার কিটি, সেই অ্যান্সার কিটি আজকের ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করতে চলেছি। আর এই যে অ্যান্সার কিগুলো, এগুলো অনেকটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এবং কেন হচ্ছে সেই কারণগুলো যথাযথভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো প্রথম দেখো, প্রথমে যেটাকে বলা রয়েছে, প্রথম প্রশ্ন, কোনো কাজ কিভাবে করা হয় এই প্রক্রিয়াকে স্মরণ করার জন্য যে ধরনের স্মৃতিকে ব্যবহার করা হয় তা হলো, এর সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে পদ্ধতিগত স্মৃতি। এরপরে 2 নম্বর যে কোশ্চেনটা এসছিল, গার্ডেনারের বহুমুখী বুদ্ধির মত অনুসারে অন্যদের মেজাজ, প্রেষণা ও আকাঙ্ক্ষা শনাক্ত করা ও সেগুলির প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে কী বলে? তাহলে হাওয়ার্ড গার্ডেনার মাল্টিপল থিওরি অফ ইন্টেলিজেন্সের কথা বলেছিলেন, যেখানে তিনি 8 প্রকার বুদ্ধির কথা বলেছিলেন। তো এই 8 প্রকার বুদ্ধির মধ্যে এগুলো সব রয়েছে, যেটা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স অর্থাৎ ভাষাগত, এরপর বলেছে লজিক্যাল ম্যাথামেটিক্যাল অর্থাৎ গাণিতিক বুদ্ধি, এরপর রয়েছে ইন্ট্রাপার্সোনাল, আর একটা রয়েছে ইন্টার, আর একটা ইন্ট্রা। তাহলে এই দুটোর মধ্যেই কনফিউশন। তো এখানে মনে রাখতে হবে আমাদের যে এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি, ইন্টারপার্সোনাল। ইন্টার মানে হচ্ছে এখানে ইন্টার যখন কথাটা বলা হচ্ছে এটি হচ্ছে রাইট অ্যান্সার। ইন্টার মানে অন্যদের, আর ইন্ট্রা কথার মানেটা হচ্ছে নিজের। তাহলে এটি হচ্ছে রাইট অ্যান্সার, একদম এটা কারেক্ট, এতে কোনো সন্দেহের প্রকাশ করার কোনো কারণই থাকতে পারে না। এরপরে 3-এর দাগে যে প্রশ্নটি এসেছিল, অ্যাকর্ডিং টু কোহলবার্গ এ টিচার ক্যান ইনক্লুড মোরাল ভ্যালুস ইন দ্য ক্লাসরুম বাই। তাহলে কোহলবার্গের মত অনুসারে একজন শিক্ষক বা শিক্ষিকা শ্রেণীকক্ষে মূল্যবোধ জাগ্রত করতে পারেন। তাহলে এর যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে নৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে, ডিসকাসিং মোরাল ইস্যুস। তাহলে মোরাল যে ইস্যুগুলো রয়েছে এই মোরাল ইস্যু নিয়ে আলোচনা করার মাধ্যমে তিনি শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে পারেন, অর্থাৎ মোরাল ভ্যালুসটা জাগ্রত করতে পারেন। এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা এসছে 4-এ, বলা রয়েছে শিশুদের অন্যের দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো অবস্থা বোঝার অক্ষমতাটাকে। তাহলে অন্যের যে দৃষ্টিভঙ্গিটা কীরকম সেই বোঝার যে অক্ষমতা, সেই অক্ষমতাটাকে কি বলা হচ্ছে? তাহলে এখানে বলা হয়েছে চিলড্রেন্স ইনএবিলিটি টু আন্ডারস্ট্যান্ড এ সিচুয়েশন ফ্রম অ্যানাদার পার্সনস পয়েন্ট অফ ভিউ ইজ কল্ড। এর যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে আত্মকেন্দ্রিক চিন্তন, অর্থাৎ ইগোসেন্ট্রিক থিঙ্কিংকে বোঝানো হচ্ছে, ইগোসেন্ট্রিক থিঙ্কিং। এটি রাইট অ্যান্সার। এরপরে যেটা বলা রয়েছে, কোহলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে, নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্যদের প্রতিবেশীদের খুশি করার জন্য কাজ করে? তাহলে এর সঠিক উত্তরটি হবে ভালো ছেলে ও সুন্দর মেয়ে স্তরে। তাহলে ভালো ছেলে সুন্দর মেয়ে স্তরে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন নাম্বার 6, শিক্ষণের যে স্তরে শিক্ষার্থী শিখন সমস্যাটি চিহ্নিত করতে, সমস্যাটিকে সংজ্ঞায়িত করতে এবং বিশ্লেষণীমূলক সৃজনমূলক ভাবনা দ্বারা সেটি সমাধান করতে চেষ্টা করে তা হলো। তাহলে শিক্ষণের কোন স্তরে শিক্ষার্থী শিখন সমস্যাটা চিহ্নিত করতে পারে, অর্থাৎ এখানে আইডেন্টিফিকেশনের কথাটা বলা রয়েছে। এরপরে সমস্যাটি সংজ্ঞায়িত করতে এবং বিশ্লেষণীমূলক সৃজনশীল ভাবনা দ্বারা সেটি সমাধান করতে পারে। তাহলে এর যে রাইট অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বোধমূলক স্তরের শিক্ষণ, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিত কোনটি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের সঠিক পর্যায়ক্রম? তাহলে এই যে অন্তর্দৃষ্টিমূলক অর্থাৎ ইনসাইট লার্নিং, এই ইনসাইট লার্নিংয়ের কোনটা হচ্ছে সঠিক পর্যায়ক্রম? তো এর যে সঠিক উত্তরটি হবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি, প্রস্তুতি, সুপ্তিচিন্তন আর যাচাইকরণ এবং অন্তর্দৃষ্টি। তাহলে এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, এরপর 8-এর দাগে যে কোশ্চেনটা রয়েছে, এ টিচার আস্কস আ স্টুডেন্ট টু মেনশন ডিফারেন্ট নন কনভেনশনাল ইউসেস অফ টি কাপস, দিস টিচিং টেন্ডস টু ডেভেলপ অ্যামং দ্য স্টুডেন্টস। এটা বাংলাটা যেটা হবে, শিক্ষক বা শিক্ষিকা একজন শিক্ষার্থীকে চায়ের কাপের বিভিন্ন অপ্রচলিত ব্যবহার, তাহলে চায়ের কাপ যে রয়েছে এই চায়ের কাপের বিভিন্ন অপ্রচলিত ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আর এই ধরনের শিখন শিক্ষার্থীদের উৎপন্ন করে। তাহলে এর যে সঠিক উত্তরটা আসা উচিত সেটি হচ্ছে সৃজনশীলতা, অর্থাৎ ক্রিয়েটিভিটি। আরেকটা রয়েছে সেটা কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং, অর্থাৎ অভিসারী চিন্তন, যেটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেনগুলোতে হয়। তবে যার ওপেন এন্ডেড কোশ্চেন যে করতে পারবে তার মধ্যেই যে সৃজনশীলতা থাকবে এমন নয়, কিন্তু সৃজনশীলতা থাকলে তার মধ্যে অভিসারী চিন্তন করার ক্ষমতাটা থাকবে। তাই রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন,
সুনির্দিষ্ট সময় ব্যবধানে একদল বিদ্যালয় শিক্ষার্থীদের উপর একই ধরনের পরিবেশগত পরিস্থিতিতে একটি অভিক্ষা দুবার প্রয়োগ করা হলো। তাহলে পরিবেশগত পরিস্থিতিতে দুবার কিন্তু অভিক্ষাটা প্রয়োগ করা হলো এবং দুটি স্কোরের গড় খুব কাছাকাছি হলেই অভিক্ষাটির কোন বৈশিষ্ট্য বলে ধরা হবে। তাহলে এর যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে নির্ভরযোগ্যতা। এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার, নির্ভরযোগ্যতা অর্থাৎ রিয়েলেবিলিটি, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, শিক্ষণ বেশি কার্যকরী হবে যখন, তাহলে এই যে লার্নিং টিচিং বিকামস মোর এফেক্টিভ হোয়েন, তাহলে এই শিক্ষণ এটা বেশি কার্যকরী হবে যখন, এরপরে যে অপশানগুলো রয়েছে তাহলে আমাদের সঠিক যে অ্যান্সারটি হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি, শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীকে প্রশ্ন করতে। এটি হচ্ছে মোটিভেটেড যে ক্লাসরুম, এই মোটিভেটেড ক্লাসরুমের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করবেন এবং তাদের উত্তর দিতে সাহায্য করবেন এটি, এবং বাকি যে অপশানগুলো রয়েছে ওগুলো মোটেও হবে না। নেক্সট, এরপরে যেটা বলা রয়েছে পরবর্তী কোশ্চেন 11, শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক যখন ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীর অনির্দিষ্ট ও সাধারণ অভিজ্ঞতা অন্বেষণ করতে চাইবেন তখন নিচের কোন পর্যায়ক্রমটি সর্বাধিক গ্রহণযোগ্য হবে। তাহলে এর যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে আমাদের এখানে মনে রাখতে হবে, এর যে সঠিক উত্তর এখানে বলা রয়েছে, তাহলে এখানে আমাদের এটা মনে রাখতে হবে, এর সঠিক উত্তরটি প্রথমে বলা রয়েছে পরিচিতিকরণ, প্রত্যক্ষণ, বিমূর্তকরণ এবং সাধারণীকরণ। এটি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পেডাগজি ধারণার ক্ষেত্রে সত্য নয়। তাহলে এই যে পেডাগজি রয়েছে, এই পেডাগজি ধারণার ক্ষেত্রে কোনটা সত্য নয় বলে দিচ্ছে। তাহলে পেডাগজি হলো পাঠ্যক্রম পরিচালনার বিভিন্ন পথ ও মাধ্যম, না এই কথাটাই সম্পূর্ণ ঠিক। তারপর একটা বলা রয়েছে পেডাগজি প্রধান সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়। নেক্সট অপশান নাম্বার সিতে যেটা রয়েছে পেডাগজি শিশুদের চাহিদার সঙ্গে সম্পর্কিত নয়। আর একটা বলা রয়েছে পেডাগজি পাঠ্যক্রমের সর্বত্র অনুশীলিত হয়। তাহলে এই যে অপশানগুলো এর মধ্যে যে রাইট অ্যান্সারটা যেটা হবে, কোনটি পেডাগজি ধারণার ক্ষেত্রে সত্য নয়, তাহলে এটা হচ্ছে পেডাগজি শিশুদের চাহিদার সাথে সম্পর্কিত নয়। তাহলে এই যে অপশান সি এটি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ পেডাগজিটা হচ্ছে শিশুরই জন্য, কেন বর্তমান শিক্ষা তো শিশু কেন্দ্রিক শিক্ষা। 13 দাগে যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি প্রাথমিক স্তরের শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয়। এ নাম্বার অপশানে বলা রয়েছে ব্যক্তি স্বাতন্ত্র্যকে মূল্য দেওয়ার নীতি, বিতে রয়েছে সরল থেকে জটিলতার দিকে অগ্রসরের নীতি, সিতে বলা রয়েছে সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসরের নীতি, আর ডিতে রয়েছে শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণ তথ্য প্রদানের নীতি। তাহলে কোনটা নীতি নয়, তাহলে এর মধ্যে সবথেকে নেগেটিভ অপশান যেটা সেটা আমাদের এখানে বুঝে নিতে হবে। শিক্ষার্থীদের যে যথেষ্ট পরিমাণে তথ্য প্রদানের নীতি, প্রিন্সিপাল অফ প্রোভাইডিং এনাফ ইনফরমেশন, তাহলে ইনফরমেশনকে একদমই গুরুত্ব দেওয়া হয় না চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে। তাহলে এটি হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার, এটি রাইট অ্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এবার অনেকে এটা বলতে পারে, এটাও হতে পারে যে সরল থেকে জটিলের দিকে অগ্রসরের নীতি, এটা অনেকে বলতে পারে, কিন্তু শিক্ষার্থীকে যখন কোনো কিছু শেখানো হয় প্রথমে সহজ জিনিস দেওয়া হয়, তারপরে ওই লেভেলটা যখন সে অর্জন করে যায় তারপরে জটিলের দিকে যাওয়া হয়, কিন্তু জটিল থেকে সাধারণে আসা হয় না শেখানোর ক্ষেত্রে। তাহলে এটি হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার, অপশান নাম্বার ডি, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, জিন পিয়াজের মত অনুসারে শিশুরা যখন শেখে যে জলকে বরফে পরিণত করা, তাহলে জল থেকে বরফ হচ্ছে, তারপর আবার সেই বরফকে তরলে পরিবর্তন করা যায়, তাহলে এই ধরনের চিন্তনটাকে কি বলা হয়। তাহলে এই যে জিন পিয়াজের, যিনি কগনিটিভ ডেভেলপমেন্টের ধারণা দিয়েছিলেন, এটা কগনিটিভ ডেভেলপমেন্টে তার যে স্টেজগুলো রয়েছে তার মধ্যে এখানে বলা রয়েছে কোন স্টেজে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জল থেকে বরফ হচ্ছে, আবার সেই বরফকে আবার তরলে পরিবর্তন করা যায়, এটা হচ্ছে রিভার্সেবল থিঙ্কিং বলা হয়। এটি হচ্ছে রাইট অ্যান্সার, উভমুখী চিন্তন, অর্থাৎ এটা থেকে এটা যেমন 5 আর 5 যোগ করলে কত হয়, 10 হয়। আবার একই রকমভাবে শিক্ষার্থীকে যদি বলে 6 আর 4 এটি যোগ করলেও কিন্তু 10 হয়, তাহলে এই দুটো সে রিভার্স করতে পারে, এটা হচ্ছে রিভার্সেবল থিঙ্কিং বলা হয়, উভমুখী চিন্তন, এটি রাইট অ্যান্সার। আর অনেকের মধ্যে এটা কনফিউশন থাকতে পারে যে এটা হয়তো হতে পারে এটা সেরিয়েশন অর্থাৎ পর্যায়করণের ক্ষমতা, কেন ক্লাসিফিকেশান সিরিয়েশন এগুলো তো জিন পিয়াজের এই বৈশিষ্ট্যতে থাকতে পারে, কিন্তু রাইট অ্যান্সার এটি হবার সম্ভাবনা রয়েছে। তবে অফিসিয়াল অ্যান্সার কিটা এলে তোমরা আরও কনফার্ম হয়ে যাবে, তবে আমার মনে হয় উভমুখী চিন্তন এটাই রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নের কোন নীতিটি শিশু বিকাশের সাথে প্রাসঙ্গিক নয়।
তাহলে শিশুর যে বিকাশ, এই শিশুর বিকাশের সাথে কোনটি প্রাসঙ্গিক নয় বলা রয়েছে। তাহলে আমরা জানি যে শিশুর যে বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট কিন্তু একটা সিকুয়েন্টালে প্যাটার্নে চলে। তাহলে এই যে সিকুয়েন্টাল প্যাটার্নের কথা এখানে বলা রয়েছে, অর্থাৎ সোশ্যাল, কগনেটিভ, তারপর ফিজিক্যাল, এই যে ব্যাপারগুলো, তো এর যে সঠিক অ্যান্সারটি যেটি হবে সেটি হচ্ছে রিভার্সিবিলিটি। এটি কিন্তু রাইট অ্যান্সার, এটি প্রাসঙ্গিক নয়। এরপরে যেটা বলা রয়েছে, সমাজ বিজ্ঞানের একজন শিক্ষক বা শিক্ষিকা ইতিহাস শিক্ষণের সময় সেটিকে ভূগোলের সাথে সম্পর্কযুক্ত করেন। তাহলে পড়াচ্ছিলেন ইতিহাস, কিন্তু সেটিকে ভূগোলের সঙ্গে সম্পর্কিত করলেন। তাহলে এই ধরনের পেডাগজিক্যাল কৌশল কি নামে পরিচিত? তাহলে এই ধরনের পেডাগজিক্যাল যে কৌশলটা, প্রসেসটা, এটাকে আমরা বলি আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি এটাকে বলা হয়। বিষয়ক দৃষ্টিভঙ্গি জনিত শিখনকে এরা ত্বরান্বিত করে। তাহলে এটি হচ্ছে রাইট অ্যান্সার হবে। নেক্সট, শিক্ষার দুটি কাজ, একে বলা রয়েছে ব্যক্তিত্বের বিকাশ, আর দুয়ে রয়েছে অভ্যাস গঠন। আবার বলা হচ্ছে শিক্ষার দুটি স্তর, বলা হচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিক। তাহলে এর যে সঠিক অ্যান্সারটি যেটি হবে সেটি হচ্ছে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তারপরে যেটা বলা রয়েছে স্মৃতির প্রথম ধাপটি হলো, তাহলে এই যে স্মৃতি, এই স্মৃতির প্রথম ধাপটি কি? তাহলে স্মৃতির প্রথম ধাপ হচ্ছে শিখন, এটি হচ্ছে রাইট অ্যান্সার, শিখন। নেক্সট, এরপর যে কোশ্চেনটি রয়েছে 19-এর দাগে, প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা সাধারণত আসে। তাহলে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা সাধারণত আসে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম, আর্থিক অবস্থা ও বর্ণপ্রথা প্রভৃতি সামাজিক অবস্থা থেকে। তাহলে নিচের বিকল্পগুলির মধ্যে শিক্ষক শিক্ষিকার কোন কাজগুলি শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তির জন্য সবথেকে বেশি প্রযোজ্য হবে? তাহলে এর যে সঠিক উত্তরটি হবে সেটি এখানে বলা রয়েছে, শিক্ষক শিক্ষিকারা নিজের বাঁধাধরা বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে শিশুর অভিজ্ঞতার বৈচিত্র্যকে সংযুক্তকরণ করে ও জোর দিয়ে। তাহলে এটি হওয়ার চান্স অবশ্যই রয়েছে। আর এরপর রয়েছে সাম্যতার প্রতি প্রাতিষ্ঠানিক নীতি সৃষ্টি করে। তাহলে এর যে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শিশু বিকাশের সেফালোকডাল নীতি, এই যে সেফালোকডাল নীতি, এই সেফালোকডাল নীতি এটা কোন দিক থেকে কোন দিকে হয়? তাহলে এখানে আমরা জানি যে প্রক্সিমোডিস্টাল একটা রয়েছে যেটা সেন্টার থেকে বাইরের দিকে যায়, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে হেড টু টো, সেটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, মাথা থেকে পায়ের দিকে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন, ব্যক্তিসত্তার যে চলক দ্বারা ব্যক্তি সাধারণত নিজের সম্পর্কে অনুভব করে। তাহলে নিজের সম্পর্কে অনুভব করে সেটা কোনটা? সেটা হচ্ছে এর যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে সেলফ এস্টিম, আত্মসম্মান, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে অর্থাৎ ইনক্লুসিভ যে ক্লাসরুম, এই ইনক্লুসিভ ক্লাসরুমে এখানে যেটা বলা রয়েছে, ইনক্লুসিভ ক্লাসরুমে আমাদের এখানে দেখতে হবে যে কোন বিষয়টা এখানে বলা রয়েছে। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদাগুলি মেটাতে শিক্ষক শিক্ষার্থীদের নিচের কোন পথটি গ্রহণ করা উচিত? প্রথমে বলা রয়েছে শিক্ষার্থীদের সীমাবদ্ধতাগুলিকে গুরুত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি, বিতে রয়েছে কেবলমাত্র শিক্ষার্থীদের বিশেষ শিখন অক্ষমতাকে গুরুত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি, আর সকল শিক্ষার্থীদের পক্ষে নিরপেক্ষভাবে আচরণ সম্পাদনের দৃষ্টিভঙ্গি। তাহলে এর যে রাইট অ্যান্সার হবে এটি হচ্ছে অপশান নাম্বার সি, সকল শিক্ষার্থীর প্রতি নিরপেক্ষভাবে আচরণ সম্পাদনের দৃষ্টিভঙ্গি, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, শিক্ষার্থীদের কাছে পাঠ উপস্থাপনের পূর্বে অর্থাৎ আগে তাদের মূল্যায়ন করার প্রসঙ্গে নিম্নের কোনটি প্রাসঙ্গিক কারণ নয়? তাহলে এর যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে অপশান নাম্বার সি, শিক্ষক শিক্ষিকাদের মূল শিক্ষণ দক্ষতা অনুশীলনের সুযোগ তৈরি করা, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বললেন কাজটি করতে চেষ্টা করো। তাহলে বলছি কাজটি করতে চেষ্টা করো, ট্রাই টু ডু দ্য টাস্ক ইউ উইল লার্ন, ট্রাই টু ডু দ্য টাস্ক, কাজটা করতে চেষ্টা করো, ইউ উইল লার্ন, তুমি শিখবে। তাহলে এখানে শিক্ষক বা শিক্ষিকা কি করতে চাইলেন? তাহলে এই কথাটি বলার মাধ্যমে যে তুমি চেষ্টা করো কাজটি করতে পারবে, তাহলে এই কথাটি বলার মাধ্যমে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীর মধ্যে একটি বাহ্যিক প্রেরণা সৃষ্টি করতে চাইছেন, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একজন শিশু মেঝেতে পড়ে গিয়ে মেঝের উপর রাগ করে ক্রমাগত আঘাত করতে থাকে,
তাহলে মেঝেতে পড়ে গেল এবং পড়ে গিয়ে আঘাত, সেই মেঝের প্রতি রেগে গিয়ে ভীষণভাবে আঘাত করতে থাকে। তাহলে পিঁয়াজের তত্ত্ব অনুসারে শিশুটির মধ্যে কোন ধরনের চিন্তনের প্রতিফলন দেখা যায়? তাহলে এই যে ইগোসেন্ট্রিক যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এই যে শিশুদের পড়ে গেল মেঝে, পড়ে গিয়ে সেখানে মেঝের উপর রেগে যায় এবং রেগে গিয়ে সেটাকে মারতে থাকে, অনেক সময় দরজাকে মারতে থাকে। তাহলে এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো কিসের? তাহলে এখানে বলা রয়েছে জিন পিয়াজেট এর মতে এটা হচ্ছে অ্যানিমিস্টিক থিঙ্কিং। অ্যানিমিস্টিক থিঙ্কিং এটি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ সর্বপ্রাণবাদমূলক চিন্তন। অর্থাৎ শিশু জীব আর জড় এই দুটোর মধ্যে সেই সময় তার বিষয়টা জানা থাকে না, কোনটা জীব আর কোনটা জড়, মানে জড় পদার্থকেও সে জীব বলেই মনে করে এবং তার প্রতি তার ইমোশনটা দেখায়। নেক্সট, নিচের কোন কৌশলটি পেডাগজির দিক থেকে শিক্ষণের নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির সঙ্গে উপযুক্ত নয়? তাহলে শিক্ষণের যে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি রয়েছে, এই নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনটা উপযুক্ত নয়? তাহলে এর যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে অনুশীলন ও পুনরুদ্রেক। তাহলে অনুশীলন এবং পুনরুদ্রেক এটি শিক্ষণের নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির সঙ্গে উপযুক্ত নয়। এরপরে বলা রয়েছে পরবর্তী কোশ্চেন, যখন পুরনো স্মৃতি নতুন শিক্ষণে, তাহলে পুরনো স্মৃতি নতুন শিক্ষণে বাধার সৃষ্টি করে তখন সেই ঘটনাকে কি বলে? এর যে রাইট অ্যান্সারটা হবে সেটা হচ্ছে পূর্ববর্তী বাধা। নেক্সট, 5P মডেলের কোন স্তরে শিক্ষার্থীরা সক্রিয়তায় অংশগ্রহণ করে এবং অনুমান করতে পারে এবং প্রাক প্রকল্প গঠন করতে পারে? তাহলে এর যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে এক্সপ্লোরেশন অর্থাৎ অন্বেষণ, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, পেডাগজিতে কিছু ধারণা রয়েছে এবং প্রথমে বলা রয়েছে উদ্দেশ্য, লক্ষ্য এবং চূড়ান্ত নিশানা। তাহলে উদ্দেশ্য, লক্ষ্য এবং চূড়ান্ত নিশানা, এবং বলেছে কিছু উপাদান আছে যেমন শিক্ষার্থী, শিক্ষক, দেশ। তাহলে নিচের কোন জোড়াটি সঠিক? তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে, তাহলে এই যে শিক্ষার্থী হচ্ছে লক্ষ্য আর শিক্ষক হচ্ছে উদ্দেশ্য, তাহলে এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটি রাইট অ্যান্সার। এবং নেক্সট যে কোশ্চেনটা রয়েছে লাস্ট 30-এ বলা রয়েছে, যদি কোনো শিশুর মানসিক বয়স 5 বছর এবং সাধারণ বয়স হয় 4 বছর, তবে শিশুটির আইকিউ কত হবে? তাহলে এই যে আইকিউ মাপার যে ব্যাপারটা সেটা বলা রয়েছে এমসি। তাহলে ওই এমসি বলতে এখানে বলা হচ্ছে মেন্টাল এজ আর হচ্ছে ক্রনিক্যাল এজ, মেন্টাল এজ বাই ক্রনিক্যাল এজ আর ইন্টু 100, অর্থাৎ মেন্টাল এজ এর সঙ্গে ক্রনিক্যাল এজ, মেন্টাল এজটা উপরে লিখতে হবে, ক্রনিক্যাল এজটা নিচে লিখতে হবে, লিখে 100 দিয়ে গুণ করে দিলে যেটা আসবে সেইটাই, অর্থাৎ এর যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে 125। এটি হচ্ছে রাইট অ্যান্সার।